বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করছেন দেশগুলোর কূটনীতিকরা। আজ বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার বলেন, ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। শারমিন নিরার প্রতিবেদন। বিএনপি সরকারের ৬ মাসে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন দফতরের মন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে গেলে সেই পথে এগিয়ে যাবে রাজনীতি। তার মতে পারস্পরিক নির্ভরশীল সম্পর্কই স্থায়ী সমাধানের পথ। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, নানা বিষয়ে সরকারের কাজে সন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। সাক্ষাতের ফাঁকে। শারমিন নিরা, ৭১, ঢাকা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার নবম বার্ষিকী কাল। এই 9 বছরে নিশ্চিত হয়নি কবে তারা দেশে ফিরতে পারবে। এখনও বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের সংকট সমাধান হয়নি। এর মধ্যে ক্যাম্প জুড়ে চলছে অস্থিরতা আর রক্তঝরার গল্প। কক্সবাজারের বাসিন্দারাও চান দ্রুত এই সমস্যার সমাধান হোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। ওপারে মিয়ানমার, এপারে বাংলাদেশ, মাঝখানে চিরচেনা নাফনদী। এপার থেকে ওপারের দূরত্ব কেবল ৪৫ মিনিটের নদীপথ। স্থলপথে কোথাও দূরত্ব মাত্র কয়েক পা। চোখ মেললে বহু রোহিঙ্গা দেখতে পান ফেলে আসা সে ভিটে মাটি, অথচ আপন ঘরে ফিরতে পারেন না ১৩ লাখ রোহিঙ্গা, যারা সামরিক জান্তার নিপীড়নে দেশ ছেড়ে ঠাঁই নেন বাংলাদেশে। রোহিঙ্গাদের আক্ষেপ, বিশ্ববাসী তাদের কথা ভুলে যাচ্ছে, তাদের খাদ্য সহায়তা কমে গেছে, স্বদেশে ফেরানোর প্রতিশ্রুতিও দিন দিন ফিকে হয়ে আসছে। যারা যদি বর্মার মাঝে ফরেনার উদ্যোগী গেলে তারা রাইট হনে দিব, দিন বাদে বাজে আবার লড়াইব, ওনারা ভিডিওটা আবার ফুরিব। এই জাতি এবার টাইটেল দিয়ে জাতি, এবার আইডেন্টিটি দিয়ে জাতি, এবার নাম দিয়ে রোহিঙ্গা জাতি, রোহিঙ্গা মুসলিম আর কানোর বাসিন্দা। এবছরের ৬০ বছরের আগর ৮০০ বছরের আগর ধর আর কানো মা বসবাস করতে কমিবা। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সরকার চাপে পড়ে রোহিঙ্গাদের ফেরত নেবার কথা বলে প্রতি বছর, কিন্তু আবার নানা অজুহাতে পিছিয়ে যায়। কারণ আরাকান এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণে, সেখানকার পরিবেশ অশান্ত। ওইখানে আনটিল সেফ জোন ডেভেলপ করার না পর্যন্ত আমরা এখনো বলতে পারবো না যে কবে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে। বাংলাদেশ সরকার সদিচ্ছা থাকলে হবে না, এইখানে আরাকান আর্মি বা মায়ানমারের একটা সদিচ্ছাও থাকতে হবে। এই সদিচ্ছা জায়গাটা তৈরি করার জন্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে কভার ডিপ্লোমেসিকে এনকারেজ করতে পারে। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের অসহযোগিতা এবং মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায় না।
বাংলাদেশের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারও রোহিঙ্গা সংকট সমাধানের কোনো পথ দেখছেন না এখনই। রোহিঙ্গারা কেন আসছে? তারা তো আসছে প্রাণের ভয়ে, যান বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। আর কক্সবাজারের সচেতন মানুষেরা জানান, দীর্ঘদিন একটি ক্যাম্পে বসতির কারণে সংঘর্ষ বাড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন সন্ত্রাসী গোষ্ঠী, নতুন নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে ক্যাম্পে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাতে রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি সহ বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি। রাষ্ট্রপতি এ সময় মামলা জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ৭ বছর পর বহুল প্রতীক্ষিত রায় দিয়েছে হাইকোর্ট। বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে ৪ জনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে ১৬ জনকে একযোগে মৃত্যুদণ্ড দেওয়া সেই বিচারকের ফৌজদারি মামলার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার শরীরে আগুন দেওয়া হয়। ৪ দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। দ্রুত তদন্ত শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে আইন অনুযায়ী ডেথ রেফারেন্স, জেলাপিল ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং এ.কে.এম. রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ৪ আসামির সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন, আর ১০ জনকে খালাস দেওয়া হয়। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত। ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। ১০ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। ১৬ জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়াকে বাড়াবাড়ি উল্লেখ করে সেই রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হয়ে যাওয়ায় ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি, তাই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আমার আসামি ছিল ৩ জন। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। ৬ বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপনও করে নাই। আমার আসামিদের মধ্যে ৩ জন একুইটাল রয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম।
নুসরাত হত্যা মামলার 16 আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে দ্রুত সাধারণ কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মানিউল মারুফ, ৭১, ঢাকা। দলে সবসময় কিছু চাটুকার থাকে যারা ষড়যন্ত্র করে বিভাজন তৈরি করতে চায়। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় যোগ দিয়ে সরকারকে সফল করতে একসাথে কাজ করার কথা বলেন তারা। এ সময় প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি না রাখায় ক্ষোভ জানান তারা। মোহন ইসলামের প্রতিবেদন। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মহাসচিব, মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই স্মরণসভা আয়োজন করা হয়। আমি আমার অন্তরের থেকে দোয়া করি। সভায় অংশ নিয়ে বর্ষিয়ানের রাজনীতিবিদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। বলেন, সারা জীবন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তিনি। দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে শক্তিশালী ভূমিকা তিনি পালন করেছেন, কিছু চাওয়া এবং পাওয়ার কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংকটে মানুষের কষ্ট দ্রুত সমাধান করতে চায় সরকার। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে। এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে, বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। কিন্তু এই কাজগুলির সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। এই সময় জুলাই গণ অভ্যুত্থান বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেন দলটির আরেক শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এর আগে যে 17 বছর আমরা যে আন্দোলন করেছি, তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই 24। সবশেষ কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলে সবসময় কিছু চাটুকার থাকেন যারা দল ভাঙতে চান। তাদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, হয়তো দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় হচ্ছে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। আর আমরা যারা রাস্তায় ছিলাম, আমাদের যেহেতু রাস্তায় মা নাই, আমরা রাস্তায় থাকি। এ সময় দল থেকে আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি না রাখায় ক্ষোভ জানান তিনি। আজকে মৃত্যুবার্ষিকীটাও দলের ব্যানারে হয় নাই। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।